ভালো নাম্বার থাকা সত্ত্বেও বিগত বছরগুলিতে হাজার হাজার স্টুডেন্ট তাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পায়নি। কেন জানেন? শুধুমাত্র ফর্ম ফিল আপ করার সময় ছোট কিছু ভুলের জন্য। আপনাদের সাথে যাতে এরকমটা না হয় তার জন্য আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন 2026 সালে আন্ডার গ্র্যাজুয়েট বা কলেজ অ্যাডমিশনের পোর্টাল কিন্তু গত 18ই মে 2026-এ ওপেন হওয়ার কথা ছিল। আজ 29শে মে হয়ে গেল, পোর্টাল এখনও পুরোপুরি লাইভ হয়নি। তবে আশা করা যাচ্ছে যতক্ষণে এই ভিডিওটা ইউটিউবে পাবলিশড হবে আপনাদের হয়তো এখানে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপের আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন। ফর্ম ফিল আপের আপনারা ইউটিউবে অজস্র ভিডিও পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। কিন্তু ফর্ম ফিল আপ করার আগে একজন স্টুডেন্ট হিসাবে কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত যাতে পরবর্তীতে আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়, আজ আমরা সেই বিষয়টাই এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা মূলত 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব, কলেজ অ্যাডমিশনের কমপ্লিট রোড ম্যাপ, অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে নিয়ে ফর্ম ফিল আপ থেকে নিয়ে শুরু করে আপনাদের কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে নিয়ে শুরু করে আপনাদের A to Z, অর্থাৎ আপনারা কিভাবে ফাইনালি কলেজে অ্যাডমিশন হবে। এবং পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপে যদি কারো ছোটোখাটো ভুল হয়ে যায় বা কারেকশন বা এডিটের কোনো রকম অপশন রয়েছে কিনা, বা থাকলেও কোন কোন অপশনগুলো এডিট করা সম্ভব, কোন কোন অপশনগুলো এডিট করা সম্ভব না, সেটা কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে যে বিষয়টাতে বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে থাকে, কলেজ এবং কোর্স সিলেকশন আপনারা কিভাবে করবেন, বা ফার্স্ট প্রেফারেন্সে আপনারা কোন কলেজটাকে রাখবেন এবং সেকেন্ড প্রেফারেন্সে আপনারা কোন সাবজেক্ট বা কোন কলেজকে রাখবেন, যাতে আপনাদের পছন্দ মতো কোর্স বা কলেজে আপনারা ফার্স্ট লিস্টে আপনাদের নাম চলে আসে। এবং পরবর্তীতে হচ্ছে যে কলেজে অ্যাডমিশন হওয়ার পর আপনারা নতুন করে কি অন্য কলেজে অ্যাডমিশন হতে পারবেন। ধরুন আপনার ফার্স্ট লিস্ট বা সেকেন্ড লিস্টে আপনাদের কোনো কলেজে আপনাদের নাম আসলো এবং আপনারা অ্যাডমিশন হয়ে গেলেন, তাহলে কি আপনারা পুনরায় আপনাদের যে অন্যান্য ম্যারিট লিস্ট বা অন্যান্য কলেজে অ্যাপ্লাই করেছেন তার ম্যারিট লিস্টে কি আপনাদের র্যাঙ্কে নাম আসবে না নাম আসবে না? অর্থাৎ আপনারা যখন একটা কলেজে অ্যাডমিশন হয়ে গেলেন তখন কি আপনাদের প্রক্রিয়াটা ওখানে স্টপ হয়ে গেল, না আপনাদের ম্যারিট ওয়াইজ অন্যান্য কলেজেও নাম আসবে? বা আপনারা যদি চান যে অন্য কলেজে পরবর্তীতে শিফট হবেন, যে আপনাদের এই কলেজটা আর ভালো লাগছে না বা আপনারা অন্য কলেজে যেতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন বা কোন সময় কোন স্টেপটা করবেন? পাশাপাশি আবেদন করার জন্য আপনাদের হাতে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, তো বিস্তারিত বিষয়টা আপনাদের সামনে খুব পরিষ্কারভাবে তুলে ধরবো। তো চলুন ভিডিওটার আসল টপিকের দিকে আমরা এগোচ্ছি। তো প্রথম যে আমাদের টপিকটা ছিল পুরো রোড ম্যাপটা কি, যারা এখনো বুঝতে পারছো না তাদের জন্য এটা সব থেকে বেস্ট গ্রাফিক্স আর কি ডিজাইন। তো এখানে আমরা দেখছি যে সর্বপ্রথমে আমাদের যে পোর্টাল আছে, অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, যে ওয়েবসাইট থেকে আর কি ফর্ম ফিল আপ হয়, সেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন আপনাদের সেখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং বেসিক কিছু তথ্যের প্রয়োজন হবে এবং আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশন করবেন। এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস এবং আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং পরবর্তীতে কলেজ সিলেকশন অন দ্য বেসিস অফ মার্কস, অর্থাৎ মার্কসের উপর ভিত্তি করেই কিন্তু আপনারা এখানে কলেজ সিলেকশন করতে পারবেন। অর্থাৎ যাদের মার্কস হয়তো একটু বেশি আছে তারা হয়তো না, অবশ্যই আপনারা ভালো কলেজ বা ভালো কোর্সকে সিলেকশন করতে পারবেন। কলেজ কিন্তু আপনাদেরকে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবে যে এত থেকে এতর মধ্যে হলেই আপনারা অমুক কোর্স বা অমুক কলেজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বা পার্টিকুলার ওই কলেজে ওই কোর্সে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এত থেকে এতর মধ্যে মার্কস ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং পরবর্তীতে আপনাদের ফাইনাল সাবমিট করতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের কোনো রকম ফিস পেমেন্ট করার রিকোয়ারমেন্ট নেই, কোনো কিন্তু আপনাদের এখানে টাকা লাগছে। এবং পরবর্তীতে আপনাদের মার্কসের ভিত্তিতে, অর্থাৎ যারা ভালো মার্কস পেয়েছে বা যারা ফার্স্ট প্রেফারেন্সে কলেজগুলোকে রেখেছে, আমি কিভাবে প্রেফারেন্সে রাখবেন বা কোন কলেজকে আপনারা প্রেফারেন্সে প্রথম লিস্টে রাখবেন সেই বিষয়টা জানাবো। তো আপনাদের ফর্ম ফিল আপ সাবমিট হওয়ার পরে একটা নির্দিষ্ট ডেটে আপনাদেরকে কিন্তু ম্যারিট ডিক্লারেশন করা হবে বা ফার্স্ট যে ম্যারিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হবে। এবার ফার্স্ট ম্যারিট লিস্টে বেশিরভাগ স্টুডেন্টের কি হবে, যাদের মার্কস ভালো আছে তাদেরই ফার্স্ট বা সেকেন্ড থার্ড
মেরিট লিস্টে নাম আসে। ফার্স্ট মেরিট লিস্টে যে সকল ছাত্রছাত্রীদের নাম আসবে তারা কিন্তু কি করবে, যারা নিজের পছন্দ মতো কলেজে পেয়ে যাবে তারা কিন্তু এখানে সরাসরি অ্যাডমিশন হবে এবং ফিস পেমেন্ট করবে এবং আর কি ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে ফাইনাল অ্যাডমিশন হয়ে কলেজে যাবে। এবং বেশ কিছু ছাত্রছাত্রী থাকবে যারা কিন্তু এখানে কোনো রকম অ্যাডমিশনই নেবেন, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে হয়তো নাম চলে এসেছে, তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নি, তাদেরকে কিন্তু অটোমেটিক যে মপ আপ রাউন্ড বা সেকেন্ড মেরিট লিস্ট, যদি সহজ কথায় বলি, সেকেন্ড যে রাউন্ড আসবে সেখানে কিন্তু অটোমেটিক তাদের মার্কস গুলো আর কি চলে যাবে এবং তাদের তখন প্রায়োরিটিতে রাখা হবে বা তাদেরকে কিন্তু আগে দেখা হবে এবং পরবর্তীতে আপনাদেরকে যে মপ আপ রাউন্ডে আপনাদের কলেজ পছন্দ হচ্ছে বা কলেজ আপনারা নিতে চাচ্ছেন, সেই মপ আপ রাউন্ডে আপনারা একটা নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাদেরকে কলেজ ডেট দিবে যে আপনারা নির্দিষ্ট ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করুন, না হলে কিন্তু যে পরবর্তী মপ আপ রাউন্ড তার জন্য কিন্তু আর কি আবার নতুন করে লিস্ট আসবে। তো আশা করি বোঝাতে পারলাম। এবার এখানে অনেক কেউ আর কি যে ভুলগুলো করে থাকে, অনেক কেউ কি করে অ্যাডমিশন হওয়ার পরে এখান থেকে কি করে যে ভাবে যে আমরা এই কলেজে আর অ্যাডমিশন হবো না, আমরা অন্য মপ আপ রাউন্ডে কি যেতে পারবো। তো বলে দিই, এখানে আপনারা যখনই প্রথমবার মেরিট যে লিস্টে আপনাদের নাম আসলো, ধরুন কোনো ছাত্র বা ছাত্রী এখানে অ্যাডমিশন হয়ে গেলেন, এখানে কিন্তু বা ওয়েবসাইটে কিন্তু একটা অপশন আসবে ক্যান্সেল অ্যাডমিশন। আপনি যদি ক্যান্সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাটিও রিফান্ড হবে। আশা করি সম্পূর্ণ টাকাটা বা মোটামুটি আর কি পুরো টাকাটাই রিফান্ড দিয়ে দেয়, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, তবে টাকাটা কিন্তু রিফান্ড পাওয়া যায়। এবং পরবর্তীতে আপনাদের কি হবে, আপনারা যখন ক্যান্সেল করলেন তখন কিন্তু আপনাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ক্যান্সেল করতে, দেখা গেল আপনি অনেক দিন পরে ক্যান্সেল করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আর যে মপ আপ রাউন্ডে সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড অসুবিধা হবে বা আপনাদের সোজা কথায় নিবেই না, কারণ অলরেডি যারা আপনার থেকে কম মার্কসে, যাদের হয়তো থার্ড বা ফোর্থ মেরিট লিস্টে নাম এসেছে, তাদেরকে কিন্তু অলরেডি সেই কলেজ বা সেই ইউনিভার্সিটি সিটটা অ্যালট করে দিয়ে, তো অবশ্যই তাদেরকে সরিয়ে আপনাকে আর নিবে না যদি কলেজের সিট অ্যালটমেন্ট ফুল হয়ে যায়। সহজ কথায় যে ধরুন আপনি 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে, আপনি হয়তো 90 পেয়েছেন, কোনো একটা ছেলে হয়তো 70 পেয়েছে। এবার 90-80 যারা যারা ছেলে ছিল তারা কি করলো, কোনো একটা কলেজে যেখানে হয়তো 90-80 মার্কসে হয়তো অ্যাডমিশন হচ্ছে, তারা হয়তো অ্যাডমিশন হয়ে গেল। এবার যখন থার্ড বা ফোর্থ মপ আপ রাউন্ড বা 6-7 মানে মপ আপ রাউন্ড আসলো বা মেরিট লিস্ট আসলো, সেক্ষেত্রে কিন্তু দেখা গেল কি যে সেই ছেলেটা আর কি সেই লিস্টে চান্স পেয়েছে এবং সে অ্যাডমিশন হয়ে গেছে। এবার আপনি কি করলেন, যারা 90 পেয়েছে তারা কি করলো, এখান থেকে ক্যান্সেল করে চাইলো যে না আমি ওই সাবজেক্টে বা ওই কলেজেই পড়বো। হতেই পারে বিভিন্ন সময় হয়তো বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কি হয়, অ্যাডমিশন চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে কিন্তু ধ্যান রাখবে, যদি আপনাদের সিট অ্যালট ফুল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই কলেজে কিন্তু আর সেই পার্টিকুলার সাবজেক্টে পাবেন না, পাবেন সেখানে যেখানে কিন্তু কলেজের সিট ফাঁকা রয়েছে। সহজ কথায় যে আপনাদের লিস্ট ছাড়লো, যারা যারা ভর্তি হলো ঠিক আছে, ভর্তি না হলো, সিট বেঁচে গেল, তাহলে কিন্তু কলেজ আবার থার্ড রাউন্ড বা সেকেন্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ড এভাবে কিন্তু বিভিন্ন মেরিট লিস্ট গুলো পাবলিশ করবে। যেই সিট ফুল হয়ে গেল, সবাই অ্যাডমিশন হয়ে গেছে, সিট নেই, সেক্ষেত্রে কিন্তু কলেজ তখন আর কি গেট বন্ধ করে দিবে যে হ্যাঁ আমাদের পার্টিকুলার এই ডিপার্টমেন্টে আর কোনো নেওয়া যাবে না, যেহেতু সিট ফুল হয়ে গেছে। হ্যাঁ, উল্টোটাও হতে পারে, যদি আবার কেউ সেখান থেকে ক্যান্সেল করে একটা সিট খালি হলো, একটা সিট দেখাতে পারে, তো এটা খুব রেয়ার ক্ষেত্রে হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিট ফুল হয়ে যায়। অবশ্যই আপনারা কলেজ প্রেফারেন্সটাকে ঠিক মতো সিলেকশন করবেন। আমি কলেজ প্রেফারেন্স নিয়েও কিন্তু কথা বলছি, তবে কলেজ প্রেফারেন্স নিয়ে কথা বলার আগে আমরা এখানে কিছু যে ইম্পর্টেন্ট যেগুলো ভুল করে থাকে মানে স্টুডেন্টরা, আমরা যেগুলো গ্রাউন্ড রিয়েলিটিতে দেখি, অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল আইডি নিজস্ব সবসময় দিবে। অনেক কেউ বাবা গার্জেন এর ওর নাম্বার দিয়ে দেয়, আপনাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, সবসময় ওটিপি এটা সেটা ওটা। তো অবশ্যই আপনারা যখন কলেজে অ্যাডমিশন হচ্ছেন ধ্যান রাখবেন নিজস্ব মোবাইল নাম্বার এবং নিজস্ব ইমেল আইডি থাকলে ভালো, বা আপনারা কিন্তু জোগাড় করে নেবেন। এবং পরবর্তীতে অনেক কেউ এখানে জানতে চাইবেন যে ফর্ম ফিল আপের সময় কিছু ভুল হয়ে গেলে কি আমরা কারেকশন করতে পারবো? অবশ্যই কারেকশন করতে পারবেন, তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেই ডেটের মধ্যে কিন্তু আপনারা কারেকশনও করতে পারবেন। তো এবার আসা যাক মূল বিষয়ে, যে আপনাদের কলেজ বা সাবজেক্ট সিলেকশন কিভাবে করবেন। তো এখানে দুই ধরনের ছাত্রছাত্রীরা হবেন, অনেক কেউ যাদের হয়তো ডিস্টেন্স ম্যাটার করবে, বা অনেক কেউ যাদের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার করবে, যে আমরা পার্টিকুলার ওই সাবজেক্টে নিব, আমাদের আশেপাশে 5টা কলেজ আমি সিলেকশন করছি, আমি সেখানে নেব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা সাবজেক্ট ওয়াইজ নিচ্ছে, আপনি ধরুন এখানে সাবজেক্ট ওয়াইজ সিলেকশন করলে এবং সাবজেক্ট ওয়াইজ আপনি যেই সাবজেক্টে এখানে আর কি অনার্স নিতে যাচ্ছেন বা যেটা নিয়ে আপনারা পড়াশোনা করতে যাচ্ছেন, সেটা আপনারা এখান থেকে সিলেকশন করবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে ইংলিশ সিলেকশন করছি এবং ইউনিভার্সিটি,
তো আপনাদের পছন্দ মতো যে ইউনিভার্সিটি আছে আপনারা এখান থেকে সিলেকশন করলেন। আমরা এখান থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সিলেকশন করেছি এবং পরবর্তীতে আপনাদের কোন কলেজে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আপনারা এখানে নাম আছে সেটা কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিবে যে আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন যেই ইউনিভার্সিটির আন্ডারে সেখানে কোন কলেজে সেই সাবজেক্ট বা সেই ডিপার্টমেন্ট আছে। তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন সেই কলেজের কিন্তু পুরো ইন্টারফেস খুলে যাবে এবং সেখানে আপনাদেরকে কিন্তু একটা ক্রাইটেরিয়া দিয়ে দেবে। যেমন আমি এখানে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ দার্জিলিং এই অপশনটাকে সিলেকশন করছি এবং সার্চ করছি। সার্চ করলেই কিন্তু এখানে আপনাদেরকে সেই কোর্সটা দেখিয়ে দিবে যে আপনাদের কতগুলো সিটস আছে এবং কটা ফিল হয়েছে। এটা যখন মপ আপ রাউন্ড আসবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি আপডেট হবে যে আর কটা সিট বাকি আছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে সিট দেখিয়ে দিবে এবং এখানে আরো কিছু মার্কস ক্রাইটেরিয়াটাও দেখিয়ে দিবে। তবে আজকে কিন্তু দেখাচ্ছে না, অ্যাডমিশন পোর্টাল খুললে কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া মেনশন করা থাকবে যে আপনাদের কত থেকে কত মার্কসের মধ্যে আর কি মার্কস থাকতে হবে। তবে হ্যাঁ, আপনারা যখন গিয়ে এখানে ফর্ম ফিল আপ করবেন না আপনাদের মার্কসের ভিত্তিতেই অটোমেটিক্যালি খুলবে। অর্থাৎ যদি দেখা গেল আপনাদের মার্কস কম আছে এবং আপনারা ভালো কোনো কলেজে এখানে সার্চ করছেন তাহলে কিন্তু সেই কোর্সগুলো ডিসেবল থাকবে, অর্থাৎ আপনি সেই কোর্সগুলোকে সিলেকশন করে প্রসেস করতেই পারবেন না। তো আশা করি বুঝাতে পারলাম। এবার অনেক কেউ আর কি কোনটাকে ফার্স্ট রাখবেন কোনটাকে সেকেন্ডে রাখবেন। তো দেখুন, আপনার যদি সাবজেক্ট ওয়াইজ ম্যাটার করে তো আপনারা অবশ্যই প্রথমে সাবজেক্টটাকে সিলেকশন করে নেবেন এবং যে ইউনিভার্সিটি আপনাদের পছন্দ সেটাকে সিলেকশন করবেন। যদি সিট খালি থাকে বা আপনার যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে যদি ফার্স্ট লিস্টেই নিতে হয় তাহলে কিন্তু এটা জিনিস ভালো মতো দেখে নেবেন যে কতগুলো সিট আছে এবং সেই কলেজে বিগত দিনের কি ইতিহাস আছে বা কেমন স্টুডেন্ট পড়াশোনা করছে, সেখানে সিট অ্যালটমেন্ট কতগুলো হয়েছিল বা মিনিমাম কাট অফ বা হাইয়েস্ট কাট অফ কত ছিল। তো সেখান থেকে আপনারা একটা বেসিক আইডিয়া পেতে পারেন। ঠিক আছে, এরকম তো কোনো ডেটা নেই যেটা আমি আপনাদেরকে শো করাবো। তবে হ্যাঁ, আপনারা গিয়ে যদি একটু রিসার্চ করেন তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন, বা আপনারা যদি একটু খোঁজ করেন ফিজিক্যালি তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো এটা ছিল এখানকার কথা। এবার ধরুন যে দেখা গেল কেউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলো এই কলেজে, অর্থাৎ দার্জিলিং গভর্নমেন্ট কলেজে। দেখা গেল ওর মার্কসে ফার্স্ট মেরিট লিস্টে আসলো না। দেখা গেল আরো সাবজেক্টে তো অ্যাপ্লাই করেছিল, ইংলিশের পরে দেখা গেল হয়তো ওইদিকে গিয়ে হয়তো মানে ভূগোলে অ্যাপ্লাই করেছে। এবার ভূগোলে দেখা গেল যে ও অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে, ফর এক্সাম্পল গৌরবঙ্গ ওমান ইউনিভার্সিটি। এখান থেকে গৌরবঙ্গ ওমান ইউনিভার্সিটির দেখা গেল যে বালুরঘাট কলেজে তার নাম চলে আসছে। তো সার্চ করলো, তো দেখা গেল যে ফার্স্ট প্রেফারেন্সে যদি নাম দেখা গেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ইংরাজিতে নাম আসলো না, কারণ ওখানে হয়তো অনেক বেশি কম্পিটিশন, আপনার যে মার্কস আছে সেই মার্কস হয়তো আপনি পেলেন না, তাহলে কিন্তু আপনার যে সেকেন্ড যে মানে প্রেফারেন্স সেখানেও কিন্তু নাম আসতে পারে। ঠিক আছে, যদি আপনার ফার্স্ট লিস্টে আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করে গেল বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আপনাকে বললো যে হ্যাঁ আমরা আপনাকে অ্যাডমিশন দিতে পারবো, তাহলে আপনি অ্যাডমিশন হতে পারবেন। নাহলে কিন্তু আপনি যে সেকেন্ড যেটাকে সিলেকশন করবেন না, সেটাই কিন্তু আপনার তখন ক্যালকুলেশন হবে যে আর কি গৌরবঙ্গ মানে ইউনিভার্সিটিতে বা বালুরঘাট কলেজে কি আপনার জিওগ্রাফি অনার্সে ফার্স্ট মপ আপ রাউন্ডে হচ্ছে। তো এইভাবেই কিন্তু জিনিসটা ক্যালকুলেশন হয়। এবং যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করছেন, অনেক কেউ এখানে এমন থাকবেন যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করবেন। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা যদি সার্চ করেন, ফর এক্সাম্পল আমাদের জেলা হচ্ছে উত্তর দিনাজপুর, সিলেকশন করলাম এবং মানে প্রোগ্রাম। তো আমরা এখান থেকে চাচ্ছি যে বিএ বা বিএসসি, ফর এক্সাম্পল আমরা এখান থেকে 4 ইয়ার বিএসসি অনার্স উইথ রিসার্চকে সিলেকশন করলাম এবং সিলেকশন করার পরে এখানে কিন্তু বিভিন্ন কলেজগুলো চলে আসবে যে আমরা কোন কলেজে ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স আমরা কিন্তু রাখতে পারবো। এখানেও কিন্তু আমি সেম জিনিসটা আরেকবার বলে দিই, তাহলে হয়তো আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। যে ধরুন আমি এখানে রায়গঞ্জ মানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পরে কি হলো, ফার্স্ট মপ আপ রাউন্ডে আমার রায়গঞ্জ ইউনিভার্সিটিতে নাম চলে আসলো। দেখা গেল নাম চলে আসলো এবং আমি অ্যাডমিশন হয়ে গেলাম, তাহলে তো কোনো কথাই নেই। দেখা গেল আমি সেকেন্ডে কিন্তু আমি বিএসসি অনার্সে আমি কিন্তু এই যে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় আছে এটাকে সিলেকশন করলাম। তো দেখা গেল রায়গঞ্জ ইউনিভার্সিটিতে কম্পিটিশন বেশি, আমি হয়তো সেখানে চান্স পেলাম না, কিন্তু আমার ফার্স্ট যে মানে মপ আপ রাউন্ড বা ফার্স্ট যে মেরিট লিস্ট সেখানে কিন্তু সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়েরও নাম আসতে পারে, যদি আমার ক্রাইটেরিয়া ম্যাচ ফার্স্ট যে আমার প্রেফারেন্স সেটাতে আমি যদি চান্স না পাই রায়গঞ্জে মানে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে। তো আশা করি আপনাদের জিনিসটা বুঝাতে পেরেছি। আর যদি কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আর পাশাপাশি ডকুমেন্টসের কথা আমি যদি বলি, ডকুমেন্টস হিসাবে আপনার আধার বা ভোটার এবং পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট এবং এইচএস এর পাসিং সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট, পাশাপাশি ফটো, সিগনেচার, ব্যাংক অ্যাকাউন্ট এবং কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট সবার ক্ষেত্রে না, যার কাস্ট সার্টিফিকেট আছে তার ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো বলে রাখি ব্যাংক অ্যাকাউন্ট কেন, ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আপনার এই যে টাকাটা যেটা আপনার ডিটেক্ট হবে সেটা কিন্তু রিফান্ড বা পরবর্তীতে বিভিন্ন ট্রানজ্যাকশন কাজে কিন্তু ইউজ হবে। তো আশা করি আপনাদের সামনে সমস্ত বিষয়টা খুব পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।